রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার ও ইসিকে যদি সহযোগিতা না করে তাহলে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের জন্য কল্যাণকর সকল সংস্কারে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতির সামনে ওয়াদা করছে, আমি মনে করি না প্রধান উপদেষ্টার সৎ ইচ্ছাই যথেষ্ট নির্বাচনে যারা অংশগ্রহণ করবে যে সকল রাজনৈতিক দলগুলো, তারা যদি একটি সুষ্ঠু আবার নির্বাচনের ব্যাপারে মনোযোগী না হয়, ওই নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে, তাহলে আমি বলবো নির্বাচন অনিশ্চিত। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। আগামী যে ভোট যুদ্ধ হবে, সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বানচাল করতে না পারে, সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচন যাতে সঠিক সময়ে ফেব্রুয়ারির মধ্যভাগের আগেই যাতে হয়, নির্বাচন কমিশনকে যে দায়িত্ব প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন, আমরা দেখতে চাই সেটি বাস্তবায়ন 26 ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। বলেন, পুরো জাতি যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখন নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরও অনেকে থাকতে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ক্রিকেটে আধুনিকতা ছোঁয়া দিতে নীরবে কাজ করে গেছেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও নিজেকে দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশের প্রথম যুব বিশ্বকাপ ক্রিকেট আয়োজনেও কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাফল্যের ঢাক ঢোল না পিটিয়ে নিভৃতে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখেন কোকো, যা এখনও স্মরণ করিয়ে দেয় ক্রীড়াপ্রেমীদের। ঐতিহাসিক অমর এই ক্রীড়া শিল্পীর 56তম জন্মদিন আজ। মমিনুর রিপনের রিপোর্ট। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘরে 1969 সালের এই দিনে কুমিল্লায় জন্ম নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে বাবা মা দুজন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার কেন্দ্রে থেকেও নিজেকে রাজনীতির বাইরের মানুষ রাখতে পেরেছিলেন কোকো। স্কুল জীবন থেকে খেলাধুলায় আগ্রহী কোকো আমৃত্যু কাজ করে গেছেন ক্রীড়াঙ্গন নিয়ে। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। 2002 থেকে 5 সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডে থাকাকালীন ক্রিকেট রাজনীতিমুক্তকরণ যেমন করেছেন, তেমনি বিরোধী দলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কাজ করে দেশে অনন্য নজির স্থাপন করেন। সেই সময়ে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশই ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, কিন্তু ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় চাইলেই ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারতেন। সেটা না করে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমূল বদলে ফেলেন বয়সভিত্তিক ক্রিকেট। হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা তার হাত ধরেই। তারই ফসল হিসেবে দেশ পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো প্রতিভাবান ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান কোচ, ট্রেনার, ফিজিও আনার ট্রেন্ড চালু করেন কোকো।
বোর্ডের প্রফেশনাল কাজেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপোর্ট পাওয়া যেত কোকোর যোগাযোগের মাধ্যমে। 2004 সালে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতিতেও সফল আয়োজনের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। রাজনীতির মাঠে মা বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনার জিঘাংসার শিকার, মামলা হামলায় বিভীষিকাময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন, বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচারের রোষানলে পড়ে লন্ডনে অবস্থান করছিলেন, তখন মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। 2015 সালের 24 ফেব্রুয়ারি মাত্র 45 বছর বয়সেই মারা যান এই সংগঠক। এমন ক্ষণজন্মা ক্রীড়া সংগঠককে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের মানুষ। জন্মদিনের শুভেচ্ছা ও রুহের মাগফিরাত কামনা ক্রীড়াঙ্গনের এই নিভৃতচারীর প্রতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা করা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রে ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলে ভাবমূর্তি নষ্ট করেছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। গণ অভ্যুত্থানের পর সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তরুণদের উদ্ভাবনী শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্রীয় নীতিতে তরুণদের ভাবনা অন্তর্ভুক্ত করবে সরকার। এ সময় আলোচনায় অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানে যুবকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করছে সরকার বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিতে চায় সরকার। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের যুব সমাজ দেশপ্রেম, মানবতা, নৈতিকতা ও বিজ্ঞান মনস্কতায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। পাটজাত পণ্য রপ্তানিতে একটি বন্দর ছাড়া বাকি বন্দরে বাংলাদেশের জন্য ভারত নিষেধাজ্ঞা দিলেও তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান তিনি। আগেও এটা ছিল, তারই ফলশ্রুতিতে করেছে। আমরা আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। এমনিতে আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। সো এই পণ্যের যে মানে এর থেকে আমাদের যে গার্মেন্টস শিল্পের যে রপ্তানি হয়, এটা পাট পণ্য থেকে অধিক বেশি। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আগস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে। এতে নতুন মাত্রা যোগ করেছে সিজনাল ভাইরাস জ্বর। রোগীর চাপে যেন তিল ধারণে ঠাঁই নেই 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। জরুরি বিভাগ সহ বহির্বিভাগে ডেঙ্গু সহ সিজনাল ভাইরাসের জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন অধিকাংশ রোগী। পরীক্ষা নিরীক্ষায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু। তবে মাত্রা অতিরিক্ত রোগীদের বাড়তি চাপ বিড়ম্বনা বাড়িয়েছে সেবা প্রত্যাশীদের। অন্যদিকে শয্যা সংকটে অনেকে ঠাঁই মিলেছে হাসপাতালে বারান্দায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে পরামর্শ চিকিৎসকদের।
ভারতকে সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে যোগ দিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন অসীম। বলেন, তারা যদি নিজেদের ধ্বংস দেখতে পান তবে অর্ধেক পৃথিবী নিয়ে ধ্বংস হবেন। পাক সেনাপ্রধান ভারতকে হুমকি দিয়ে বলেন, তারা অপেক্ষা করবেন ভারত কবে সিন্ধু নদে বাদ দেয়। সেগুলো তৈরি হয়ে গেলে 10টি মিসাইল ছুড়ে ধ্বংস করে দেবেন। সম্প্রতি শুল্ক আরোপকে কেন্দ্র করে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক অনেকটাই শীতল। কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়ে ভারতকে পরমাণু পেশি দেখালেন অসীম। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে রাখলে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলবল ভুট্টো। এদিকে সিন্ধু পানি বন্টন ইস্যুতে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে হেগ ভিত্তিক স্থায়ী সালিসি আদালত পিসিএ। ফিটনেস ক্যাম্পে নাহিদ তানজিম সাকিবদের নিবেদনে মুগ্ধ বিসিবি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। নেদারল্যান্ড সিরিজ সহ এশিয়া কাপের লম্বা সূচির জন্য খেলোয়াড়রা শারীরিকভাবে প্রস্তুত বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান কোচ। আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। নিলয় মজুমদারের রিপোর্ট। সকালের মিষ্টি রোদ সময়ের সঙ্গে উত্তাপ ছড়ালেও থামার সুযোগ ছিল না লিটন তাসকিনদের। নাথান কেলির অধীনে শরীরে জমে থাকা আড়ষ্টতা কাটানোতেই ব্যস্ত ক্রিকেটাররা। গত বছরের এপ্রিল থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করা শুরু করেছিলেন কেলি। খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারণে ফিটনেস নিয়ে পরিপূর্ণ কাজ করতে না পারার আফসোসও আছে কেলির। ক্রিকেটাররা বেশ অনুপ্রাণিত। ওরা সবাই প্রচন্ড পরিশ্রমী এবং নিজেদের সেরাটা দিতে চায়। আমি কখনো আমাদের খেলোয়াড়দের কাছ থেকে ফিটনেস নিয়ে কোনো অভিযোগ পাইনি। তারা পুরোপুরি যুক্ত হয়েছে, উন্নতির চেষ্টা করছে এবং তাদের এনার্জি ও উৎসাহ দারুণ। ব্যস্ত সূচির আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসাবে একদিন আগে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে হয়েছিল তাতে দৌড় ও শারীরিক সক্ষমতা যাচাই। এই ক্যাম্পে নাহিদ রানা, তানজিম হাসান সাকিবদের নিবেদনে মুগ্ধ হয়েছেন নাথান কেলি। আমরা জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি, স্প্রিন্ট টেস্ট এবং টাইম ট্রায়াল করেছিলাম। টাইম ট্রায়ালে আমার মনে হয় 12 জন খেলোয়াড়ের পার্সোনাল বেস্ট পেয়েছি। অনেক খেলোয়াড়ই এই জায়গায় উন্নতি করেছে। নাহিদ অসাধারণ পারফরমেন্স করেছে। 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছে। আর পুরো দল একসাথে এই দিকটা উন্নত করার চেষ্টা করছে। জাতীয় দলের ফিটনেস ক্যাম্প চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। 5 দিন পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বগুড়া সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে এবং জিয়া পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ 2 জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে ZI খান পান্নার আবেদন গ্রহণ করেনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরুর আগে আইনজীবী ZI খান পান্নার পক্ষে একটি আবেদন উপস্থাপন করেন নাজনীন নাহার। ওই আবেদনে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আইনজীবী হিসেবে নিয়োগ চান ZI খান পান্না। কিন্তু ট্রাইব্যুনাল জানায় ইতোমধ্যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে, তাই এখন এই আবেদন নেয়ার সুযোগ নেই। যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। এদিকে জুলাই আন্দোলনের সময় 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 6 শিক্ষার্থীকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে 2 জন সাক্ষ্য দিয়েছেন। যদিও এদিন নিহত আনাসের মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি।
সোমবার এই মামলায় আনাসের বাবা শাহরিয়ার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। এর আগে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে 12 নভেম্বর পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। আর জুলাই আন্দোলনে সাভারে আসাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত থিউস ওডোস্ট্রা বাঘেরহাটের রামপালের একটি গ্রাম পরিদর্শন করেছেন। সকালে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুর ডরের খাল এলাকায় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে 1.3 কিলোমিটার খননকৃত খাল, মৎস্য ঘের ও সবজির আবাদ পরিদর্শন করেন। এ সময় তিনি ওই এলাকার সুবিধাভোগী কৃষক ও এনজিও প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। রাষ্ট্রদূতের সাথে খুলনা সিএসএস আভা সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী শহরে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে টি গ্রোয়েন দিয়ে সাধারণ মানুষের চলাচল। দুপুরে পানির উচ্চতা ছিল 17.44 মিটার, পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। এই অবস্থায় শহরের টি গ্রোয়েনে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জারি করা হয়েছে সতর্কতা নোটিশ। এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে দুপুর 12টায় পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে ও বিকেল 3টায় সামান্য কমে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাট সবগুলো খুলে রাখা হয়েছে। 7 দিন বন্ধ করে দেয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। আজ সকাল 8টায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেয়া হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে গত সোমবার মধ্যরাতে পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের 16টি গেট খুলে দেয়া হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের অভিযোগে এক ভারতীয় নাগরিক সহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন শেখেরখিল এলাকায় একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। এই তথ্যের ভিত্তিতে রাতে কোস্টগার্ড ও সেনাবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় 25 লাখ টাকা সমমূল্যের 7টি অবৈধ ট্রলিং জাল, মাদক ও নগদ টাকাসহ 3 জন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এদেশে বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং ব্যবসায়িক ফোরামের আলোচনায় এই আহ্বান তিনি জানান। এ সময় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক ফোরামের আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বিডা আয়োজিত আলোচনায় অংশ নেয় মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতাসহ সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি, আর এখন ব্যবসার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তাই মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। Inviting you to come to Bangladesh, we're inviting you of this excitement. What can be done? Young, creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you serve. You served all the neighborhood. Nepal, Bhutan, Seven Sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve.
এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দ্বিপাক্ষিক 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়। এ সময় যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করেন, গুরুত্ব আরোপ করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে আঞ্চলিক উদ্যোগের উপরও। Have agreed on this multiple entry visa facility mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. We'll coordinate a team with Indonesia, Philippines and Thailand to visit Myanmar in the next few weeks. আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. Now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অব অনার দেয়া হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিএনপির ব্যাপক পরিকল্পনার কথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে। রিপোর্টে দেখুন শফি মাহমুদ সাগরের। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে অংশ নেয় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মেলাতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই। তাই ক্ষমতায় আসলে বিএনপি দেশের তরুণ এবং যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান তিনি। দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী। আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এর ভিতরে প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশে শিক্ষিত এবং দক্ষ কর্মী পাঠিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিক্ষা ব্যবস্থায় একাধিক ভাষা যুক্ত সহ বিভিন্ন খেলাধুলায় রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি জানান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে তরুণ প্রজন্মের কাছে ভোট চান তিনি। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দলের তরুণ কর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙ্গুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার কাজ করছে এবং গ্রাহকের ব্যাংকে রাখা কোনো টাকা খোয়া যাবে না বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অন্তত কিছুটা হলেও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মত দ্বিমত থাকলেও অন্তর্বর্তী সরকার খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে বলে আবারও দাবি করেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের বছর পার হয়েছে।
এক বছর পর কোথায় দাঁড়িয়ে দেশের অর্থনীতি তা জানাতেই মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। শুরুতেই অর্থ উপদেষ্টা আবারও দাবি করেন, খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছে এই সরকার। মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে, হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে। মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের জুলাইয়ে যে মূল্যস্ফীতি ছিল 14, তা এখন 8.5% নামিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য 6% নামিয়ে আনা। মনে করিয়ে দেন, বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া শোধ, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা বা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক হার কমাতে সরকারের সফলতার কথা। জানান, ব্যাংকিং খাতে সংস্কার চললেও কোনো গ্রাহকের টাকা খোয়া যাবে না। কারো ডিপোজিটের টাকা কারো টাকা কোনো খেয়ানত হবে না, এটা অ্যাসিওর্ড। একটা যদি আপনি মার্চ করেন আরেকটা ব্যাংকে যাবেন, তাতে অনেক সময় ডিপোজিট ইস্যু হয়ে যায়। তবে হবে আপনার হয়তো একটু ন্যাশনাল বেসিসে হবে, কিছু কিছু আবার বলছে আমরা হতে চাই না। আমার দেশে কয়েকটা রিফর্মে বলেছি কয়েকদিন আগে, ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করব, কয়েকটা বেসিক জিনিস। দায়িত্ব নেবার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর হয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কি অবস্থা, প্রশ্ন ছিল সাংবাদিকদের। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার, বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধে তো আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA। টাকা ফিরে আসবে সেটা হচ্ছে হলো কি একটা বাণী এটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর পর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন। অনেক ক্ষেত্রে দৃশ্যমান না হলেও অর্থনৈতিক খাতের ভেতরে ভেতরে অনেক সংস্কার হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির পরও তা অব্যাহত রাখলেই ভালো হবে দেশের। ফেব্রুয়ারির পরে কি পলিসি হবে, এটা যে কারা আসবে, আমাদের এইগুলো ঠিক ওরা ইমপ্লিমেন্ট করবে কিনা, আনসার। প্লাস এমনি তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে, ক্রাইসিস আছে, ব্যাংকের ব্যাপারে ইস্যু আছে, ওগুলো তো আছেই। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। 936 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার এই প্রস্তাব অনুমোদিত হয়। 2টি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই ব্ল্যাঙ্ক বাল্ক ভেঞ্চারাস LLC। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 76.69 মিলিয়ন বা 7,66,00,000 মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে 7 নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কক্ষে অনুমোদিত কোনো সভা বা কোনো পেশাগত সংগঠনের সম্মেলন বা বৈঠক করা যাবে না। সন্ধ্যা 6টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশাবলীতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সম্ভাব্য সংখ্যা 45,098টি। ভোট কক্ষ 2,80,564টি। ভোট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে কমিশনের পদক্ষেপগুলো তুলে ধরা হয়। সুদানের দারফুরের আল শৌক আশ্রয় শিবিরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত 40 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস
RSF। সোমবার এই ঘটনা ঘটে। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। আল শৌক আশ্রয় শিবিরটি দারফুরের যে এলাকায় অবস্থিত সেই এল ফাশের এলাকা এখনও সুদানের সেনাবাহিনীর দখলে রয়েছে। দারফুরের অবশিষ্ট অংশের দখল নিয়েছে RSF। গত বছর মে মাস থেকে এলফাসের এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। আপাতত ক্রিকেটার নন, কোচদের নিয়ে কাজ শুরু করেছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান ওট। মঙ্গলবার ইনডোরে পাওয়ার হিটিং নিয়ে স্থানীয় কোচদের নিয়ে কর্মশালা করেছেন তিনি। মূলত আসন্ন টি-20 দ্বিপক্ষীয় সিরিজ ও এশিয়া কাপের আগে বাংলাদেশের মূল দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং আরও পরিণত করে তুলতেই তাকে দ্বিতীয়বারের মতো নিয়োগ দিয়েছে বিসিবি। এ পর্যায়ে মাসব্যাপী চলবে তার বিভিন্ন পর্যায়ে জোরে মারতে পারার ব্যাপারে প্রশিক্ষিত করে তোলা। সেখানে মিরাজ লিটনদের সঙ্গে বয়সভিত্তিক পর্যায়েও কাজ করার কথা জুলিয়ান উডের। এদিন নাফিস ইকবাল, তালহা জুবায়েরদের হাতে কলমে কোচিংয়ে কিভাবে পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করে তুলতে হবে তা দেখিয়েছেন তিনি।